আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে ঐক্যমত বিএনপি ও সমমনা দলগুলো। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েকটি যানবাহনের দুর্ঘটনা, হতাহত অন্তত 15। জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না, মন্তব্য ধর্ম উপদেষ্টার। গ্যাস সংকটে উৎপাদন নেমে অর্ধেকে, কয়েকশো কারখানা বন্ধ। যত্রতত্র হর্ন ও সাইরেন বন্ধে মামলার ক্ষমতা চায় পুলিশ। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পুরোটাই দখল নিয়েছে আরাকান আর্মি। ফাইনালে স্বপ্নভঙ্গ, বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতল ভারত। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচন দাবির বিষয়ে বিএনপির সঙ্গে একমত সমমনা বিভিন্ন দল ও জোট। তারা মনে করে প্রয়োজনীয় সংস্কার শেষে 2025 সালের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব। এতে নানা ষড়যন্ত্র এবং যে কোনো উদ্ভূত পরিস্থিতি এড়ানো যাবে। এক্ষেত্রে সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে এমন কোনো কর্মসূচিতে আপাতত না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। শনিবার 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বিএনপির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক হয়। দেশের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বিগত দিনে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। বৈঠকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের ভিন্ন ভিন্ন বক্তব্যের কঠোর সমালোচনা করে নেতারা বলেন, সরকারের মধ্যেই কোনো সমন্বয় নেই। এতে শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সরকারের মধ্যে অবশ্যই সমন্বয় থাকা উচিত এবং নির্বাচন ইস্যুকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত। বৈঠকে বিএনপি মহাসচিব জোট নেতাদের উদ্দেশ্যে বলেন, দেশকে নিয়ে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই। তারা যে কোনো উপায়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এমন সময়ে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবাইকে আরও কৌশলী হতে হবে, আরও সংযমী হতে হবে। রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে কোনো বিভক্তি আনা যাবে না। এই সরকারকে নির্বাচন আয়োজনের সময় দিতে হবে, তবে সেটা যৌক্তিক হতে হবে। এ নিয়ে সরকারের সঙ্গে বিভেদ নয়, আলোচনার টেবিলকে বেশি প্রাধান্য দিতে হবে। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহনের সঙ্গে পারস্পরিক ধাক্কার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 15 জন। রোববার ভোর 6টা থেকে সকাল 8:30 পর্যন্ত সময়ে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের চালতিপাড়া, হাসারা সহ পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক আবুল কালাম আজাদ জানিয়েছেন, আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। তিনি ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা এবং একটি বাসের চালক ছিলেন। পুলিশ জানায়, এক্সপ্রেসওয়েতে একাধিক সড়ক দুর্ঘটনায় প্রায় 7টি বাস, ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে ধাক্কা লাগে। ঘটনার পর 3টি পরিবহন পালিয়ে গেছে। এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে প্রায় 2 ঘন্টা যানবাহন চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত 4টি যানবাহনকে সড়ক থেকে সরিয়ে নেয়। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়। এই দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শনিবার রাতে কক্সবাজারে ইসলামিক রিসার্চ সেন্টারের 21তম বার্ষিক সভায় তিনি এ মন্তব্য করেন। ধর্মোপদেষ্টা বলেন, কয়েক মাসের মধ্যে 16 থেকে 17 বছরের জঞ্জাল সাফ করা সম্ভব নয়। এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। সিইসি সহ নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। জানুয়ারিতে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ, আর আগামী মার্চের মধ্যে শেষ হবে রাষ্ট্রের সংস্কার কাজ। সভায় জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না বলে জানিয়ে তিনি বলেন, দেশে জাকাত সঠিকভাবে বিতরণ করা হয় না, অথচ হাজার হাজার কোটি টাকার জাকাত বিতরণ হয়। এই জাকাত ঠিকমতো গরিবের কাছে পৌঁছালে 10 বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না। সিরামিক, ইস্পাত ও টেক্সটাইল খাতের উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না শিল্প কারখানায়। বেশ কিছুদিন ধরে চলা এ সংকটে কমে গেছে সব শিল্প কারখানার উৎপাদন, বন্ধ হয়ে গেছে কয়েকশো কারখানা। গ্যাসের আকাল, শিল্পে বিপর্যস্ত শিল্পের উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকটে শিল্প খাতে বিপর্যয় নেমে এসেছে। গত কয়েক মাসে স্ব কারখানা বন্ধ হয়ে গেছে। রপ্তানি আয় কমেছে, বিনিয়োগ থমকে আছে, কর্মসংস্থান বাড়ছে না। শিল্প খাত
না বাঁচলে অর্থনীতির প্রবৃদ্ধি থেমে যাবে। তাই শিল্পের গ্যাস বিদ্যুৎ চাহিদা মেটাতে জোরালো উদ্যোগ নিতে হবে। উদ্যোক্তারা আশঙ্কা করছেন, দ্রুত এই সমস্যার সমাধান করা না গেলে অভ্যন্তরীণ উৎপাদন কমার পাশাপাশি রপ্তানি আয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় শিল্প কারখানা, সিএনজি স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র, আবাসিক খাতসহ সব ক্ষেত্রে এখন সংকট চলছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও সাভার এলাকায় শিল্প কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ার উৎপাদন প্রায় অর্ধেকে নেমেছে। যত্রতত্র গাড়ির হর্ন বাজানো বন্ধে তাৎক্ষণিক অর্থাৎ অন দ্য স্পট মামলার ক্ষমতা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ নিয়ে গত 19 ডিসেম্বর ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে। ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, যত্রতত্র গাড়ির হর্ন বাজানোর বিরুদ্ধে শিগগিরই তারা মামলার ক্ষমতা পাবেন। বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের হর্ন রাজধানী জুড়ে মারাত্মক শব্দদূষণ তৈরি করেছে। মানুষ অতিষ্ঠ হলেও কোনো কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না শব্দ দূষণ। যানজটে আটকা পড়ে থাকলেও কিছু চালক ক্রমাগত হর্ন বাজাতে থাকেন। নগর জুড়ে মারাত্মক শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ক্ষমতা চায় পুলিশ। বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য দেশটির সামরিক বাহিনীর বড় একটি সদর দপ্তর দখলের দাবি করেছে বিদ্রোহী আরাকান আর্মি। এটি হলে রাখাইনে জান্তা সরকারের দ্বিতীয় আঞ্চলিক কমান্ডের পতন ঘটল। সবশেষ যেসব খবর এসেছে তাতে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে। এমন খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সংবাদ মাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুক্রবার রাতে দেয়া এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, 2 সপ্তাহের তুমুল লড়াইয়ের পর রাখাইনে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। তবে শনিবার বিষয়টি নিয়ে চেষ্টা করেও তারা মিয়ানমারের সামরিক সরকারের কারো সাথে কথা বলতে পারেনি। মিয়ানমারে 2021 সালে বেসামরিক সরকার উৎখাত করে সামরিক শাসন জারি হয়। এরপর থেকেই ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শেষ পর্যন্ত সশস্ত্র বিদ্রোহের রূপ নিয়েছে। বয়সভিত্তিক আসরে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারল না বাংলাদেশ নারী দল। অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে 41 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোববার কুয়ালালামপুরের বায়ে ওমাস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে হারিয়ে 117 রান তোলে নীল শিবির। জবাবে 18 ওভার 3 বলে মাত্র 76 রানে থামে বাংলাদেশের ইনিংস। টেল এন্ডার ব্যাটাররা শেষ চেষ্টা করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। দলের পক্ষে সর্বোচ্চ 22 রান করেন জুরাইয়া। ভারতের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট তুলে নেন আয়ুষী শুক্লা। অনূর্ধ্ব 19 নারী দলের এটি ছিল প্রথম এশিয়া কাপের আসর। প্রথমবার অংশ নিয়ে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো লাল সবুজের প্রতিনিধিদের। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।